রাইসির মৃত্যুতে মোসাদের হাত নাকি ইরানেরই কেউ? সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঢাকাকে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। যুদ্ধের হুমকি বন্ধ করুন শপথ নিয়েই চীনকে শাসালেন তাইওয়ানের প্রেসিডেন্ট। বিধ্বস্ত হেলিকপ্টারের ট্রান্সপন্ডার থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। সবশেষে জানবেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের সরাসরি জড়িত হতে বললেন জেলেনস্কি। বাড়ছে নতুন জল্পনা, রাইসির মৃত্যুতে মোসাদের হাত নাকি ইরানের অভ্যন্তরেরই কেউ? হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি কারো চক্রান্ত? এই প্রশ্ন এখন আলোচনার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বলছেন এতে আমেরিকার হাত রয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের চক্রান্তের কথাও বলছেন কেউ কেউ। এইসব ষড়যন্ত্র তথ্য থেকে মুক্ত নন খোদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, আয়াতুল্লাহ আলী খামেনির বয়স 85 বছর। তিনি আর বেশি দিন সর্বোচ্চ নেতার পদে থাকছেন না। তারপর সর্বোচ্চ নেতার হওয়ার দৌড়ে সবার আগে ছিলেন ইব্রাহিম রাইসি। এমনকি রাইসিই পরবর্তী সর্বোচ্চ নেতা হবেন বলে প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু আলোচনা তেমন একটা না থাকলেও সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। ইব্রাহিম রাইসির পর তিনি এই পদে আসতে পারেন বলে ধারণা ছিল। রাইসির মৃত্যুর কারণে এবার এই মুজতবা খামেনির আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না বলেই মনে করা হচ্ছে। আর এ কারণেই ইব্রাহিম রাইসির মৃত্যুর কারণ হিসাবে চক্রান্তের গন্ধ পাচ্ছেন অনেকেই। কেউ কেউ বলছেন মুজতবা খামেনির সর্বোচ্চ নেতা হওয়ার সুযোগ নিশ্চিত করতে ইব্রাহিম রাইসিকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে সেই পরিকল্পনা খোদ আয়াতুল্লাহ খামেনি করেছেন কিনা তা বলা যাচ্ছে না। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল বলছে, ইরানের রাজনীতির ছায়া হিসেবে পরিচিত এই মুজতবা দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার প্রভাব রয়েছে। কিন্তু এতদিন কোথাও জনসম্মুখে তাকে দেখাও যায়নি, তার কথাও শোনা যায়নি। কিন্তু রাইসির মৃত্যুতে এবার পুরো আলোটা গিয়ে পড়ল তার দিকেই। আর এই মৃত্যুতে ইরানের শাসক কাঠামোই বদলে যেতে পারে। ক্লেমসন বিশ্ববিদ্যালয়ের লেকচারার আরাশ আজিজি বলেন, 2009 সালে যখন তাকে নিয়ে প্রথম আলোচনা হয়েছিল আমি তখন হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সময় বদলে গেল। তিনি এখন সবচেয়ে বেশি আলোচনায়। অগোচরে থাকায় তাকে নিয়ে আগ্রহ একটু বেশিই। আয়াতুল্লাহ আলী খামেনির 6 সন্তান, এর মধ্যে দ্বিতীয় মুজতবা বর্তমানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তার নাম। এমনকি বাবার দপ্তর তিনিই সামলান। তবে তিনিই সর্বোচ্চ পদে আসতে রাইসির মৃত্যু ঘটিয়েছেন এমন মনে করছেন না বিশ্লেষকরা। কেননা খামেনির ছেলে সর্বোচ্চ নেতার পদে গেলে নিয়মের ব্যত্যয় ঘটবে, এমনটাই বলছেন বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানী। এছাড়া তিনি শিয়ার পুরো শিক্ষা গ্রহণ করতে পারেননি। শিয়া সম্প্রদায় তাকে এতটা সম্মান দেওয়া হয় না। সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ দলের একজন সম্প্রতি সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ছেলের সর্বোচ্চ নেতা হওয়ার আলোচনায় খুব একটা আগ্রহ দেখান না আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি তিনি এই ব্যাপারে বেশ কয়েকবার অনীহাও প্রকাশ করেছেন। এই বিশেষজ্ঞ দলে সুপ্রিম লিডার বেছে নেবেন। কিন্তু যদি রাইসির মৃত্যুর স্বাভাবিক কোনো ঘটনা না হয় তাহলে নিয়ম কতটাই বা মানা হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঢাকাকে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মাথা পেতে মেনে নেওয়ার দাবি সাবেক সেনাপ্রধানের। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিষেধাজ্ঞা দেওয়া হবে তা আগেই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়েছিল। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য রিপোর্টার্সে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রসঙ্গত, দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি প্রকাশিত হয়। তাতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ বিষয়ে সাবেক এই সেনাপ্রধান জানান, তিনি শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেননি। মার্কিন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় অবাক হয়েছেন। অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো পরিণতি মেনে নিতে তিনি প্রস্তুত। যুদ্ধের হুমকি বন্ধ করো, ক্ষমতা পেয়েই চীনকে তাইওয়ানের প্রেসিডেন্ট শাসালেন। তাইওয়ান ঘিরে গেল কয়েক মাস ধরেই টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযান। এমনকি চীনা বিমান বাহিনীর যুদ্ধ বিমানও বেশ কয়েকবার তাইওয়ানের আকাশ সীমায় মহড়া দিয়েছে। গেল জানুয়ারিতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে উইলিয়াম লাই জয়লাভের পর চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করে। এবার চীনের সঙ্গে বাক যুদ্ধে জড়ালেন তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট। তাইপের উপর চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মধ্যেই সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন উইলিয়াম লাই। এরপরই চীনকে রাজনৈতিক
রাজনৈতিক এবং সামরিকভাবে ভয়ভীতি দেখান বন্ধের হুঁশিয়ারি দেন। বলেন, যুদ্ধের ভীতি থেকে বিশ্বের মুক্তি নিশ্চিত করতে তাইওয়ানকে হুমকি দেওয়া বন্ধ করতে হবে চীনকে। পাশাপাশি তাইওয়ানে ক্রমাগত আগ্রাসনের হুমকি দিয়ে আসা চীনকে দ্বীপটির গণতন্ত্রকে শ্রদ্ধা করা এবং সংঘাতের পরিবর্তে আলোচনার পথ বেছে নেওয়ারও আহ্বান জানান তিনি। তবে তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্টের বক্তব্যকে ভালোভাবে নেয়নি চীন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তাইওয়ানের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, এতে এক চীন নীতির কোনো পরিবর্তন হবে না। হিজবুল্লাহকে ধ্বংস করতে দক্ষিণ লেবানন আক্রমণের আহ্বান ইসরায়েলি দুই মন্ত্রীর। বেন গাভির এবং বেজালেল স্মোট্রিচের মতো চরমপন্থী ইসরায়েলি মন্ত্রীরা তাদের সামরিক বাহিনীকে দক্ষিণ লেবাননে আক্রমণ করে হিজবুল্লাহকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ বেড়ে যাওয়ার কারণে উগ্র ডানপন্থী এই দুই মন্ত্রী এই প্রতিক্রিয়া জানিয়েছেন। 20 মে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির বলেছেন, ইসরায়েলের উচিত লেবাননে তীব্র আক্রমণ করা এবং হিজবুল্লাহকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। তার আগে 19 মে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলা অব্যাহত থাকলে দক্ষিণ লেবানন পুনরায় দখল করা হবে। হিজবুল্লাহর যোদ্ধাদের জোরপূর্বক সীমান্ত থেকে সরিয়ে দিয়ে দক্ষিণ লেবাননে একটি বাফার জোন স্থাপনের ব্যাপারে একমত প্রকাশ করেছেন দুই মন্ত্রী। বেন গাভির হিজবুল্লাহ সম্পর্কে বলেছিলেন, আমাদের আরও একটি জিনিস করতে হবে। এটি এমন একটি যুদ্ধ হবে যা আমাদের শত্রুদের ধ্বংস করবে। হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্ত থেকে সরিয়ে দেওয়ায় যথেষ্ট হবে না, তাদের ধ্বংস করতে হবে, কারণ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তাদের উদ্দেশ্য। এদিকে ইসরায়েলি মন্ত্রীদের এই হুমকির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। রয়েসের বিধ্বস্ত হেলিকপ্টারের ট্রান্সপন্ডার থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি অনেক দিনের পুরনো ছিল। তাছাড়া সেটিতে ট্রান্সপন্ডার লাগানো ছিল না অথবা তা বন্ধ ছিল। তুরস্কের উদ্ধারকারী দলের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এইসব তথ্য। মঙ্গলবার এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্যটি নিশ্চিত করে। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির ইওরালুগলু সাংবাদিকদের জানান, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তুর্কি কর্তৃপক্ষ হেলিকপ্টারের ট্রান্সপন্ডার থেকে সংকেত পরীক্ষা করেছে, কিন্তু তারা দেখতে পায় ট্রান্সপন্ডার সিস্টেমটি বন্ধ ছিল বা লাগানোই ছিল না। ট্রান্সপন্ডার সাধারণত বিমানের উচ্চতা এবং অবস্থানের তথ্য সম্প্রচার করে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের শীর্ষ কর্মকর্তারা তাদের নেতাদের জন্য 2টি রাশিয়ান হেলিকপ্টার কেনার অনুরোধ করেছিলেন। পুরনো হেলিকপ্টারগুলো কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে তা নিয়ে আলোচনার মধ্যে রাশিয়ার হেলিকপ্টার কেনার কথা বলা হয়েছিল। এ বিষয়ে ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ইরানের উপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন, কারণ এই নিষেধাজ্ঞার কারণে পুরনো হেলিকপ্টারের জন্য বিভিন্ন অংশ বা কোনো জিনিস কেনা কঠিন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, এই দুর্ঘটনা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অপরাধের কালো তালিকায় অন্তর্ভুক্ত হবে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের সরাসরি জড়িত হতে বললেন জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পক্ষে পশ্চিমা মিত্রদের সরাসরি জড়িত হওয়ার জন্য বন্ধু দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটি সদিচ্ছার বিষয়, কিন্তু প্রত্যেকে শুধু একটি কথাই বলবে, তা হলো সবাই যুদ্ধ ভয় পায়। তিনি বলেন, প্রত্যেকেই এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে ইউক্রেনীয়রা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তা কেউ দেখতে পাচ্ছে না। এই সময় জেলেনস্কি প্রস্তাব করেন, সামনের দিনগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে সহায়তা করতে পারে প্রতিবেশী ন্যাটোভুক্ত দেশগুলোর সশস্ত্র বাহিনী। জেলেনস্কি জানান, রাশিয়া ইউক্রেন ভূখণ্ডে 300টি বিমান দিয়ে হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের আকাশপথে হামলা প্রতিহত করার জন্য অন্তত 120 থেকে 130টি বিমান দরকার। সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের তিনি আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। ইউক্রেন যুক্তরাষ্ট্রের ডিজাইন করা F-16 যুদ্ধবিমান সরবরাহের অপেক্ষায় রয়েছে। জেলেনস্কি জানান, ইউক্রেন সীমান্ত এবং রাশিয়ার ভেতরে সামরিক সরঞ্জামের উপর হামলা করার জন্য পশ্চিমাদের অস্ত্র ব্যবহারে আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে তিনি আলোচনা করছেন। তবে তিনি হতাশা ব্যক্ত করে বলেন, যতদূর মনে হয় সেখানেও ইতিবাচক কিছু হবে না। এদিকে মঙ্গলবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক কিয়েভে পৌঁছেছেন এবং ইউক্রেনের বিমান প্রতিরক্ষার জন্য আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন।